ভুয়া পরোয়ানায় গ্রেপ্তার ঠেকাতে হাইকোর্টের ৭ নির্দেশনা, নির্দোষরা রক্ষা পাবেন হয়রানি থেকে বললেন অ্যাটর্নি জেনারেল। নূরের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা, তদন্তের দায়িত্ব পিবিআই-এর। মৃত্যুদণ্ডের বিধান সরকারের কঠোর অবস্থানের প্রমাণ বললেন ওবায়দুল কাদের, আপত্তিকর পোস্ট সরিয়ে ফেলার উদ্যোগ। এমপি নিক্সনের বিরুদ্ধে মামলা করবে ইসি, অন্য অপরাধ খতিয়ে দেখতে তদন্ত কমিটি। আলুর বাজার চড়া, মানা হচ্ছে না নির্ধারিত দর, ভোক্তা অধিকারের অভিযানে পালিয়ে গেল আড়তদাররা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা ৭টার ২১ সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে অভিযোগ পাল্টা অভিযোগে জমজমাট মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন, ট্রাম্পকে বিচার বুদ্ধিহীন বললেন বাইডেন। ভুয়া গ্রেফতারি পরোয়ানা রোধে ৭ দফা নির্দেশনা দিয়ে আদেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এই আদেশের ফলে নির্দোষীরা হয়রানি থেকে মুক্তি পাবে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল এম আমিন উদ্দিন। বিস্তারিত শাকেরা আরজুর রিপোর্টে। ভুয়া গ্রেফতারি পরোয়ানায় ৬৮ দিন কারাভোগ করেন আওলাদ হোসেন নামে এক ব্যক্তি। ওই ব্যক্তির পক্ষে তার স্ত্রীর দায়ের করা রিটের শুনানি নিয়ে গত বছর ১০ ডিসেম্বর রুল জারি করেন হাইকোর্ট। ওই রুলের শুনানি নিয়ে আদালত বুধবার ৭ দফা নির্দেশনা দেন। যে ওয়ার্ডারগুলি দিচ্ছে তাতে আমি ওয়ার্ডারে আদালতের প্রতি সন্তুষ্ট, কারণ এরকম হওয়া উচিত যে ভুয়া ওয়ারেন্টে আমার মতো ব্যক্তি যেন অন্য কোনো আদালতে এরকম হয়রানির শিকার না হয়। যে ক্ষতিপূরণ চাইছিলাম এই ব্যাপারে আদালত কি দিক নির্দেশনা দিচ্ছে এটা আমি জানি না। নির্দেশনায় বলা হয়েছে, পরোয়ানা প্রস্তুতকারী ব্যক্তিকে ফৌজদারি কার্যবিধির ধারা ৭৫-এর বিধান মতে নির্ধারিত ফর্মে চাহিদা অনুযায়ী সঠিক ও সুস্পষ্টভাবে তথ্য পূরণ করতে হবে। এই নির্দেশনাগুলো কিন্তু প্রতিপালন করলে আমার মনে হয় মানুষ হয়রানির হাত থেকে রেহাই পাবে। যেমন উনি একটি কথা বলছেন যে স্থানীয় জায়গা যদি হয় সেই ক্ষেত্রে ওনাকে কী করতে হবে, সরাসরি পৌঁছে দিতে হবে। আর যদি তার স্থানীয় অধিক্ষেত্রের বাইরে হয় সেই ক্ষেত্রে উনি সিলগালা করে পাঠাবেন, এবং যার কাছে যাবে তিনি যদি সন্দেহ করেন তাহলে উনি টেলিফোন করে নিশ্চিত হতে হবে। গ্রেফতারি পরোয়ানা প্রস্তুতকারী ব্যক্তির নাম, পদবি ও মোবাইল নাম্বার সহ সিল ও তার সংক্ষিপ্ত স্বাক্ষর ব্যবহার করতে হবে। সংশ্লিষ্ট থানা এবং যে গ্রেপ্তার হবেন সে যেন তার কাছে ফোন করে জানতে পারেন যে আসলে গ্রেপ্তারি পরোয়ানা সঠিক কিনা। আসামিদের গ্রেফতারের পর সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাকে নির্ধারিত সময়ের মধ্যে ম্যাজিস্ট্রেট বা জজ আদালতে পরোয়ানা সহ উপস্থাপন করতে হবে। সমস্ত গ্রেপ্তারি পরোয়ানাটা সমস্ত যাচাই বাছাই করে সংশ্লিষ্ট পুলিশ সুপারের ওখানে যে পাঠাবেন সেটা যাচাই বাছাই করে এবং এই থানার সমস্ত নাম, ঠিকানা, মোবাইল নাম্বার সমস্ত কিছু উল্লেখ করে তারপর পাঠাতে হবে। আইন সচিব সহ ৫ জনকে এই সব বিষয়ে পদক্ষেপ গ্রহণে নির্দেশনা পাঠাতে বলা হয়েছে। এছাড়া প্রত্যেক দায়রা জজ, মেট্রোপলিটন দায়রা জজ, সব ট্রাইব্যুনাল, বিশেষ আদালতের বিচারককে বিষয়টি জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। শাকেরা আরজু, ২১ টেলিভিশন, ঢাকা। মামলায় ধর্ষণ প্রমাণে মেডিকেল প্রতিবেদন মুখ্য নয়, পারিপার্শ্বিক অবস্থা ও সাক্ষ্য বিবেচনায় নিয়ে দেয়া যাবে সাজা। বিচারপতি রেজাউল হক ও বিচারপতি আতোয়ার রহমানের বেঞ্চ এ রায় দিয়েছেন। সেই সাথে কোনো ভুক্তভোগী দেরিতে মামলা করলে সেটি মিথ্যা বলা যাবে না বলেও রায় দেন হাইকোর্ট। ২০০৬ সালে খুলনার দাকুপায় ১৫ বছরের কিশোরী মামলা করতে গেলে সালিশের প্রস্তাব দেয় পুলিশ। পরে ভুক্তভোগীর বাবা আদালতে মামলা করেন, কিন্তু পুলিশের চাপে হয়নি মেডিকেল পরীক্ষা। মামলায় আসামি ইব্রাহিম গাজীর যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখেন হাইকোর্ট। ফেসবুক লাইভে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরুর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। ঢাকার সাইবার ট্রাইব্যুনালের ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন ওই ছাত্রী। তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআইকে। রিপোর্ট জসিম জুয়েলের। আমরা ধিক্কার জানাই যে যেই এত নাটক যে করছে, যেই দুশ্চরিত্রাহীন
ফেসবুক লাইভে এসে গত 12ই অক্টোবর এভাবেই প্রকাশ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সম্পর্কে কথা বলেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর, যা ডিজিটাল নিরাপত্তা আইনে শাস্তিযোগ্য অপরাধ। ধর্ষণের নাটক করছে স্বেচ্ছায়। আপত্তিজনক মন্তব্যে বুধবার সাইবার ট্রাইব্যুনালে মামলাটি করেন ওই ছাত্রী। ভিডিও বক্তব্যে দুশ্চরিত্র বলা অপমানজনক বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। বাদী বলেন, কুরুচিপূর্ণ মন্তব্য করে অপমান করায় সাইবার ট্রাইব্যুনালে মামলা করেছেন তিনি। কুরুচিপূর্ণ মন্তব্য, যেটা আমার জন্য হচ্ছে যে অপমানজনক আর হচ্ছে যে মানহানিকর বটে, তো সেই জন্য হচ্ছে যে আজকে সাইবার ট্রাইব্যুনাল আদালতে আমার একটা মামলা দায়ের করা ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের বিরুদ্ধে। মামলা থাকার পরেও নুরুল হক নুরু কিভাবে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন তা নিয়ে প্রশ্ন তোলেন ওই ছাত্রী। ডাকসুর যে সাবেক ভিপি, তার হচ্ছে যে প্রভাবশালিতা, সেজন্য হতো আমাদের আইনশৃঙ্খলা বাহিনী প্রবাহিত, সেজন্য তাকে প্রকাশ্যে তাকে ঘুরতে দেখা যাচ্ছে। তারপরে পুলিশ হচ্ছে তাকে পলাতক বলে ঘোষণা করছে বা পলাতক বলে দাবি করছে। তদন্তকারী কর্মকর্তা আন্তরিক না হলে আসামি গ্রেপ্তার করা সম্ভব না বলে মন্তব্য করেন বাদীপক্ষের আইনজীবী। তদন্তকারী কর্মকর্তা যথেষ্ট তার আন্তরিকতার অভাবের পরিচয় দিয়েছেন। আমরা মনে করি যে একটি আমলযোগ্য অপরাধে অভিযুক্ত ব্যক্তিকে যে কোনো সময় পুলিশ উইদাউট ওয়ারেন্টে গ্রেপ্তার করতে পারবে। ন্যায় বিচার পেতে এই মামলায় নূরকে দ্রুত গ্রেপ্তার করার আবেদন জানান ভুক্তভোগী ছাত্রী। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান সরকারের কঠোর মনোভাবেরই প্রতিফলন বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর ধর্ষণ সহ সব মামলার তদন্ত যাতে দ্রুত সময়ে করা হয় সেজন্য আইন শৃঙ্খলা বাহিনী নিরপেক্ষভাবে কাজ করে যাচ্ছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তৌহিদুর রহমানের রিপোর্ট। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড রেখে অধ্যাদেশ জারি করেছে সরকার। এতে স্বস্তি নেমে এসেছে সাধারণ মানুষের মাঝে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এক ভিডিও বার্তায় ধর্ষণের বিরুদ্ধে সরকারের কঠিন অবস্থানের কথা তুলে ধরেন। নারীর প্রতি অবমাননা, সহিংসতা ও ধর্ষণের বিরুদ্ধে বিদ্যমান আইনে মৃত্যুদণ্ডের বিধান যুক্ত করে অধ্যাদেশ জারি করার মধ্য দিয়ে সরকার কঠোর মনোভাবের প্রতিফলন ঘটিয়েছে। আইনের বিধান কঠোরভাবে কার্যকর করলে অপরাধীরা ভয় পাবে এবং এই সকল ঘৃণ্য অপরাধ নিয়ন্ত্রণে আসবে। ধর্ষণের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের বিধান রাখায় নারী নির্যাতন কমে আসবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী মামলার তদন্ত সুষ্ঠুভাবে পরিচালনা করতে আইন শৃঙ্খলা বাহিনী নিরলসভাবে কাজ করছে বলে জানান। বিচার সুষ্ঠুভাবে হওয়ার জন্য যেটা প্রয়োজন, যে সঠিক তদন্ত, সেইটা আমাদের যেটা আমরা করার সেটা আমরা করছি। তদন্ত যতখানি নিরপেক্ষভাবে করা যায় সেই কাজটি আমরা করছি এবং সেই কাজটি আমরা করব। সামাজিক মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। ফেসবুক এবং অন্যান্য যে যোগাযোগ মাধ্যম, যে সোশ্যাল যোগাযোগ মাধ্যম, সেগুলোকেও আমরা তার সঙ্গে আমরা আলোচনা চালাচ্ছি। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। ভোটের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে গালি ও হুমকি দিয়ে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ফরিদপুর 4 আসনের সংসদ সদস্য নিক্সন চৌধুরীর বিরুদ্ধে মামলা করবে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন, আচরণবিধির বাইরে এমপি নিক্সন চৌধুরী আর কোনো অপরাধ করেছেন কিনা তা খতিয়ে দেখতে 3 সদস্যের কমিটি করবে ইসি। রিপোর্টে জানাচ্ছেন দীপু শিকদার। ঢাকা 5 ও 18 সংসদীয় আসনের উপনির্বাচন সুষ্ঠু করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসে নির্বাচন কমিশন। আগারগাঁওয়ে কমিশন সচিবালয়ে প্রায় 2 ঘণ্টা বৈঠক শেষে সিদ্ধান্ত জানান প্রধান নির্বাচন কমিশনার। ধর্তব্য মতো কোনো রকমের অসুবিধা নির্বাচন এলাকায় নেই, যেগুলো খুব সিরিয়াসলি কগনিজেন্সে নেওয়া যায়, বলা যায় আমলে নেয়ার মতো কোনো রকমের অসুবিধা নেই। তারা নির্বাচনের ছোটোখাটো কিছু অভিযোগ করেছেন, কিন্তু ব্যাপকভাবে যেটা সামগ্রিকভাবে যে আইন শৃঙ্খলা বাহিনী অথবা ম্যাজিস্ট্রেটদের সহযোগিতা সেটা তারা পেয়ে যাচ্ছে, এ কথা বলেছেন। চরভদ্রাসন উপজেলার উপনির্বাচন নিয়ে প্রশাসনের সাথে সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের জটিলতার বিষয়ে জানতে চান সাংবাদিকরা। সিইসি বলেন, তার বিরুদ্ধে মামলা করার সব আলামতই আছে। সংসদ সদস্য নিক্সন চৌধুরী সাহেবের বিরুদ্ধে আমরা মামলা করব
হয়তো আজকের মধ্যে অথবা কালকের মধ্যেই থানায় মামলা রুজু হয়ে যাবে। আমাদের যে নির্বাচন বিধি বহির্ভূত আচরণের জন্য আমাদের কাছে যে আলামত আছে সে আলামতগুলো যথেষ্ট, সেজন্য মামলা হবে। এরপরে থানায় তদন্ত করে যেরকম পাবে সেরকম আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। চর ভদ্রাসন উপজেলার নির্বাচন নিয়ে ফোনে ইউনোকে হুমকির অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। হুমকির বিষয়টি নিয়ে ফরিদপুরের ডিসি জনপ্রশাসন মন্ত্রণালয়ে অভিযোগ জানান। মঙ্গলবার সংবাদ সম্মেলন করে নিজেকে নির্দোষ দাবি করে নিক্সন চৌধুরী। এই অংশটা কিন্তু সুপার এডিট করা হয়েছে। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। দাম নির্ধারণ করা হলেও এখনও অস্বাভাবিক আলুর বাজার। কৃষি বিপণন অধিদপ্তরের বেঁধে দেয়া 30 টাকা দর মানছেন না ব্যবসায়ীরা। এখনও প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 50 টাকায়। এই অবস্থায় রাজধানীর কারওয়ান বাজারের আলু আড়তে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালালে দোকান ফেলে পালিয়ে যায় আড়তদাররা। নির্ধারিত দামের বাইরে আলু বিক্রি করলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ভোক্তা অধিদপ্তর। আদিত্য মামুনের রিপোর্ট। গেল 2 সপ্তাহ ধরেই আলুর দর ঊর্ধ্বমুখী। খুচরা বাজারে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 48 থেকে 50 টাকায়। আগের দিনই দর ওঠে 60 টাকা। হঠাৎ করে বাজার কেন ঊর্ধ্বমুখী? ব্যবসায়ীরা বলছেন বন্যা ও করোনায় বিপুল পরিমাণ আলু ত্রাণ হিসাবে বিতরণ আর রপ্তানি বেড়ে যাওয়ায় কমে গেছে সরবরাহ। 46 টাকা কেজি। তা আমরা যারা রিটায়ার করছে, চাকরি ইনকাম নাই, তাদের তো অবস্থা খারাপ। এই কদিন মাল কমাইছে, যদি মনে হয় 10 গাড়ির জায়গায় 5 গাড়ি আছে। কদিন আগে নাম ছিল মনে হয় 48 টাকা কেজি ছিল, আস্তে আস্তে নামাইছে, হচ্ছে 45 টাকা কেজি, আরও নামবো। বছরে দেশে আলুর চাহিদা 80 লাখ টন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে গেল মৌসুমে 1,09,00,000 টন আলুর উৎপাদন হয়েছে। আড়তদাররা বলছেন কোল্ড স্টোরেজে যারা সংরক্ষণ করছেন তারাই দাম বাড়িয়ে দিয়েছেন। বাজার নিয়ন্ত্রণে কর্তৃপক্ষের সমন্বয়হীনতাকে দায়ী করছেন ব্যবসায়ীরা। বন্যা পরিস্থিতি, অতিরিক্ত বৃষ্টির কারণে কাঁচামালের ব্যাপক ক্ষতি হয়েছে। তাতে করে আলুটাকে একটুখানি বেশি খাদ্য হিসাবে গ্রহণ করছে, এতে করে আলুটা একটু শর্ট হয়ে গেছে। 30 টাকার উপরে আলু বিক্রি করতে পারবেন না। তাই এখন আমরা যদি কোল্ড স্টোরে আলুটা কিনতে যাই, তখন আলুটা কিনতে হয় 40 টাকা কেজি। এখন আমরা কোন রাস্তায় যাব? আলুর দর প্রতি কেজি 30 টাকা নির্ধারণ হলেও নির্দেশনা মানছেন না ব্যবসায়ীরা। ভোক্তা অধিদপ্তর অভিযানে নামলে পালিয়ে যায় আড়তদাররা। নির্দেশনা না মানলে ব্যবস্থা নেওয়ার কথা জানান ভোক্তা অধিদপ্তরের এই কর্মকর্তা। সরকার নির্ধারিত মূল্যের উপরে কোনোভাবে আলু বিক্রি করতে পারবেন না। আর আপনারা আলু যেখান থেকে কিনে আনেন না কেন, আপনাদের কাছে ক্রয় রসিদ বা ভাউচার থাকতে হবে, অন্যথায় আমাদের আইন অনুসারে আমরা কিন্তু ব্যবস্থা নিব। কঠোর নজরদারিতে দ্রুত বাজার নিয়ন্ত্রণের দাবি ক্রেতাদের। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। এবার দৃষ্টি দেওয়া যাক মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দিকে। অভিযোগ পাল্টা অভিযোগে জমে উঠেছে আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার। নির্বাচনে জো বাইডেন জিতলে তা যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় ক্ষতির কারণ হবে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর ট্রাম্পকে বিচার বুদ্ধিহীন বলে উল্লেখ করেছেন জো বাইডেন। আজহারুল ইসলামের রিপোর্ট। আগামী নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে সরগরম যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গন। করোনার নমুনা পরীক্ষায় নেগেটিভ আসা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রচারণা চালাতে এখন পেনসিলভেনিয়ার পথে। ভোটারদের টানতে প্রেসিডেন্ট ট্রাম্প নতুন কোনো নীতি বা প্রতিশ্রুতি প্রকাশ করেননি। তবে তার আমলেই ক্যান্সার ও এইডসের ওষুধ আবিষ্কারের পাশাপাশি মঙ্গল গ্রহে মার্কিন নভোচারী পাঠানো হবে বলে ঘোষণা করেন। এদিকে ফ্লোরিডার নির্বাচনী প্রচারের সময় স্বাস্থ্যবিধি না মানায় ট্রাম্পের কড়া সমালোচনা করেছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। বলেন ফ্লোরিডার সিনেটরদের টানার চেষ্টা করছেন ট্রাম্প। Went public after the ad came out saying, I did not give permission for that quote and it wasn't referring to the president. আর আগামী সপ্তাহ থেকে নিজ দলের প্রার্থী বাইডেনের সমর্থনে প্রচারণায় নামছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। মার্কিন সংবাদ মাধ্যম CNN জানায় ওবামার সম্ভাব্য প্রচারণার এলাকা হিসাবে ফ্লোরিডা, উত্তর ক্যারোলিনা, উইসকনসিন স্থান পাবে। আফ্রিকান আমেরিকান নাগরিক, ল্যাটিন এবং তরুণ ভোটারদের মাঝে ডেমোক্রেটিক দলের নির্বাচনী লক্ষ্যগুলো তুলে ধরবেন তিনি।
আজহারুল ইসলাম, একুশে টেলিভিশন। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। নিচ্ছি বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ব্যান কোভিড মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগে চুক্তি, করোনায় আরও 16 মৃত্যু। সিলেটে রায়হানের মৃত্যু মামলায় ফের ময়নাতদন্তের নির্দেশ, ঘটনাস্থল পরিদর্শনে পিবিআই। আমন্ত্রণ আবারও সন্ধ্যা 7:21 সংবাদে। করোনা ভ্যাকসিন ব্যান কোভিড মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের জন্য আইসিডিডিআরবির সাথে চুক্তি করেছে গ্লোব বায়োটেক। তেজগাঁয়ে এ চুক্তি সই হয়। এর মাধ্যমে দেশে আবিষ্কৃত করোনা ভাইরাসের টিকা ব্যান কোভিড প্রথমবারের মতো মানবদেহে পরীক্ষা করা হবে। এর আগে প্রাণীদেহে এ ভ্যাকসিন প্রয়োগের সফলতার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। সব ধরনের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় এ ভ্যাকসিন মানবদেহে প্রয়োগের অনুমতি দিয়েছে সরকার। এ ট্রায়াল সফল হলে বাংলাদেশেও উৎপাদন হবে করোনার ভ্যাকসিন। 24 ঘন্টায় কোভিড-19 দেশে আরও 16 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু 5593। সবচেয়ে বেশি মৃত্যু ঢাকা বিভাগে 2854। এর পরের অবস্থান চট্টগ্রাম বিভাগে, মারা গেছে 1124। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তি বলছে, 221তম দিনে দেশে 109টি ল্যাবে 14,441 নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 1,684। এ নিয়ে মোট শনাক্ত 3,82,959। নতুন 1,576 সহ সুস্থ হয়েছে 2,97,449 জন। সুস্থতার হার 77.67 এবং মৃত্যুর হার 1.46%। কোভিড-19 মোকাবেলা ও অর্থনীতি পুনরুদ্ধার এবং টেকসই অর্থনৈতিক উন্নয়ন প্রচেষ্টায় যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের অংশীদারিত্ব এবং যৌথ সহযোগিতা নিয়ে আলোচনা করতে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন ই বিগান। ভারতের নয়াদিল্লিতে 3 দিনের সফর শেষে রাতে তিনি ঢাকায় পৌঁছাবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বিগান ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি IPS সম্পর্কিত পারস্পরিক স্বার্থের বিষয়ে আলোচনা করতে বৃহস্পতিবার সকালে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেনের সাথে বৈঠক করবেন। পরে মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করবেন। সিলেটে পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনায় রায়হানের মৃতদেহ পুনরায় ময়নাতদন্তের নির্দেশ দিয়েছেন জেলা ম্যাজিস্ট্রেট। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছে তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন PBI। সিলেট বিভাগীয় প্রতিনিধি ওয়েস খসরুর রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। রায়হানের শিশু সন্তান কোলে নিয়ে কাঁদছেন মা সালমা বেগম। অনেকে বাসায় এসে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেও শোক ভুলতে পারছেন না তিনি। এখনো আসামি গ্রেফতার না হওয়ায় ক্ষোভ জানিয়েছেন এলাকাবাসী। মানববন্ধন করে অপরাধীর বিচার দাবি করেন তারা। ভালো ছেলে, তার সুষ্ঠু বিচার আমরা সঠিকভাবে এই বাংলাদেশের মাটিতে আমরা চাই। স্থানীয়দের অভিযোগ, আলামত নষ্ট করতে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির CCTVর ফুটেজ মুছে দেওয়া হয়েছে। তবে রাস্তার CCTV ফুটেজে দেখা যায় রাতে বন্দরবাজার ফাঁড়িতে সুস্থ রায়হানকে ধরে নিয়ে আসা হয়। সকালে ফাঁড়ি থেকে হাসপাতালে নেওয়া হয়। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর বলছেন, অভিযুক্ত পুলিশ সদস্যদের ভাষ্যমতে শনিবার কাষ্টগড় এলাকায় কোনো গণপিটুনির ঘটনা ঘটেনি। এই ধরনের কোনো কিছু আমাদের এখানে ফুটেজে নাই। এই যে হত্যা বা এখানে সন্ত্রাসী বা এখানে মারামারি কোনো ধরনের এগুলো কোনো কিছু এখানে নাই। এদিকে ঘটনাস্থল বন্দরবাজার ফাঁড়ি পরিদর্শন করেছে PBI এর তদন্ত দল। তারা জানায়, রায়হান উদ্দিনের মরদেহ অধিকতর তদন্তের জন্য কবর থেকে উত্তোলনের নির্দেশ দিয়েছেন জেলা ম্যাজিস্ট্রেট। নথি পর্যালোচনা করে দেখতে পেলাম পূর্ববর্তী তদন্তকারী কর্মকর্তা একটা আবেদন দিয়েছেন। তো জেলা ম্যাজিস্ট্রেটের যে আছে উনি অনুমতি দান করেছেন এবং একজন ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। যেহেতু লাশ উত্তোলন করা হবে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এটা করা হবে। রায়হান মৃত্যুর ঘটনায় বন্দরবাজার ফাঁড়ি ইনচার্জ SI আকবর ভূঁইয়া সহ 4 জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সমর ইসলাম, 21 টেলিভিশন।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুই বোনকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার কেয়ারটেকার আবু বক্করের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফতাবুজ্জানের আদালতে পুলিশ 5 দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে আদালত 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে রাজশাহীতে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের ঘটনায় সালিশ মীমাংসা না মানায় ধর্ষিতা ও তার মাকে মারধর করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। কক্সবাজারের মহেশখালীতে ধর্ষণের ভিডিও ধারণ করে চাঁদা দাবির অভিযোগে গ্রেফতার এবাদ উল্লাহ আদালতে জবানবন্দি দিয়েছে। নরসিংদীর মাধবদীতে মানসিক ভারসাম্যহীন এক নারী ধর্ষণের শিকার হয়েছেন। এই ঘটনায় থানায় মামলা হয়েছে। রাজবাড়ীর কালুখালীতে এক উপজেলা চেয়ারম্যান ও তার সহযোগীদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটে সাগর রুনি হলে সংবাদ সম্মেলনে নির্যাতিতা নারী জানান, 16 জুন ভ্যানচালক স্বামী বাইরে থাকায় মদাপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কামাল ও তার সহযোগী বাড়িতে এসে ধর্ষণ করে। হাসপাতালে চিকিৎসা শেষে থানায় গেলে পুলিশ মামলা না নিলে তিনি আদালতে মামলা করেন। ধর্ষণের চেষ্টা করছিল, ধস্তাধস্তির সময় মুখের গামছা দিয়ে পড়ে গেছিল। সেখন আমি বাঁচা করে চিল্লাইছিলাম। আশেপাশে গ্রাম অঞ্চলের মানুষজন আইসা ওনরা যে আসছিল সেখানে উনি পলাই চলে গেছিল। সার্টিফিকেট নয়, কারিগরি ও কর্মসংস্থানের জন্য বাস্তবসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা চালাচ্ছে সরকার, জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। শিক্ষা বিষয়ক রিপোর্টারদের সংগঠন ইরাব এর বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ও নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে মন্ত্রী বলেন, মুখস্থবিদ্যা পরিহার করে বাস্তব ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থা প্রচলনের ব্যবস্থা নেওয়া হয়েছে। অনুষ্ঠানে শিক্ষা বিষয়ক বিশেষ রিপোর্টের জন্য 3 জনকে সম্মাননা দেওয়া হয়। শিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন, মন্ত্রণালয়ের সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিক্ষোভ ও অবস্থান অব্যাহত রেখেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ বঞ্চিতরা। রাজধানীর মিরপুরে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের প্রধান কার্যালয়ের সামনে মঙ্গলবার থেকে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। এরই মধ্যে সংশ্লিষ্টদের সাথে আলোচনা হলেও তা ফলপ্রসূ হয়নি বলে জানান আন্দোলনকারীরা। সংকট সমাধানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান তারা। আন্দোলনকারীরা জানান, শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তির পর লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ কয়েক হাজার নিয়োগ পেলেও ৩১,০০০ এখনও নিয়োগ বঞ্চিত। বহুল আলোচিত অ্যাফিটামিন পাউডার মাদক মামলায় গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে এসেছে বলে জানিয়েছেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আহসানুল জব্বার। সংস্থার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। 7 জন আসামিকে আমরা ধরেছি এবং গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি এবং আমাদের বিশ্বাস তারা এটার মধ্যে লিঙ্ক আছে। আমরা চেষ্টা করছি যাতে আরও উন্নত করা যায়। কিছুদিন আগে আমরা বসছি যে ডগ স্কোয়াড করবো এবং স্ক্যানারের জন্য আমরা ধাপে ধাপে এগিয়ে যাবো ইনশাল্লাহ। আমরা বিশ্বাস করি যে আমাদের প্রযুক্তি আরও উন্নত হবে। বেশিরভাগ পণ্যই মান নিয়ন্ত্রণ প্রক্রিয়ায় আসছে না। খাদ্য ও খাদ্য বহির্ভূত মাত্র 184টি পণ্যের মান সনদ দিতে পারে বিএসটিআই। এতে ক্রমেই ভেজাল ও নকল পণ্যের দৌরাত্ম্য বাড়ছে। নকলের ভিড়ে আসল পণ্য বেছে নেওয়ায় এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ভোক্তাদের সামনে। তহিদুর রহমানের রিপোর্টে বিস্তারিত। কসমেটিক সাইড দিন বলতে তো অবশ্যই মানহীন। আর দেখা যায় আপনার এই যে খাদ্যদ্রব্য যে আইটেমগুলা এগুলাই বেশি মানহীন। এগুলো সরকারের বেশি একটা সরকারি লোকজনে দেখতে চায় না। ইম্পোর্টারে অনেক সময় দেখা যায় ঠিকমতো বিএসটি এর কাগজপত্র দিতে চায় না। রাজধানীর অন্যতম পাইকারি বাজার কারণ বাজারে প্রায় 10 বছর ধরে ব্যবসা করছেন ইমরান হোসেন। আলাপচারিতার এক পর্যায়ে কিছু ভয়ঙ্কর তথ্য দিলেন তিনি। জানালেন, দেশীয় বিভিন্ন কোম্পানির ভেজাল খাদ্যপণ্য এখানে অনেকটা প্রকাশ্যেই বেচাকেনা হয়। আর বিএসটিআইয়ের অনুমোদনহীন ভেজাল শিশু খাদ্যের বিক্রিও চলছে প্রায় অবাধে। কেউ 1 নম্বর বেচতেছে, কেউ 2 নম্বর বেচতেছে। কিন্তু ওই 2 নম্বর কিছু কিছু প্রোডাক্টের জন্য যারা আমরা 1 নম্বর প্রোডাক্ট বেচি বাজারে, হেরাই বিক্রি করতে কমফোর্টেবল মনে করি না। কারণ আমি একটা মধু বেচতেছি মনে করেন 300 টাকা, কিন্তু ওই সেম মালে 2 নম্বর বাজারে আছে ফটোকপি, সে 200 টাকা বিক্রি করে দিচ্ছে। তাহলে আমার থেকে কাস্টমার নিবে। কসমেটিক্স পণ্য সহ নানা ভেজাল পণ্যে বাজার সয়লাভ, এমনটা বলছেন ভোক্তারাও। বার্ন করে ফেলে। একটা টাইমে কি হয়, স্কিন ব্রাইট করে, যখন অফ করে দেয় এত তখন ক্যান্সারের মতো অবস্থা হয়ে যায় স্কিনে। চিন্তা করতে হবে যে সব এজের মেয়েরা যাতে ব্যবহার করতে পারে একটা, হ্যাঁ। আর একটা হলো যেমন স্কিনের ব্যাপারটা,
কারণ বাইরের স্কিন বাংলাদেশের স্কিন এক না। কর্তৃপক্ষ যদি ঠিকমতো মনে করেন দায়িত্ব পালন করতে তাহলে তো মনে করেন যে খুবই ভালো হতো। তাহলে আমরা এরকম ভেজালের মধ্যে মনে করেন যে ভেজাল দ্রব্য তারপরে এগুলি নিয়ে এতটা ভোগান্তি হতো না। এ অবস্থায় নজরদারি বৃদ্ধি সহ কঠোর শাস্তি নিশ্চিতের দাবি ভোক্তা অধিকার সংগঠন ক্যাবের। নির্ধারিত কয়েকটি পণ্যের মান সম্বন্ধে নিশ্চিত হতে গেলেও ভোক্তারা হতে পারলেও অন্যান্য পণ্যের ক্ষেত্রে তা হওয়া সম্ভব নয়। তাই বিএসটিআইয়ের কার্যক্রমকে আরও জোরদার এবং সম্প্রসারিত করা দরকার। ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে মাঝে মাঝে অভিযান পরিচালনা করে বিএসটিআই। কিছু জেল জরিমানাও হয়, কিন্তু নকলের দৌরাত্ম্য কমে না। এজন্য কিছু সীমাবদ্ধতার কথা জানালেন বিএসটিআইয়ের এই কর্মকর্তা। সচেতনতা বেড়েছে, কিন্তু ভেজালও বেড়ে গেছে। প্রচুর ধরা পড়তেছে, এখন ভেজাল পণ্য ধরা পড়তেছে। তারপরে এত বেশি আমাদের করাপশন যে আসলে এটা আমাদের বিএসটি একার পক্ষে সম্ভব হচ্ছে না সব কন্ট্রোল করা। তারপর আমরা যথেষ্ট ট্রাই করতেছি। ভেজাল রোধে সাধারণ ভোক্তাদের আরও সচেতন হওয়ার পরামর্শ বিএসটিআইয়ের। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। আরও একটি নতুন জাতের রঙিন আমের অনুমোদন দিল জাতীয় বীজ বোর্ড। চাঁপাইনবাবগঞ্জের আঞ্চলিক উদ্যান তত্ত্ব গবেষণা কেন্দ্রের আম গবেষণা কেন্দ্র 15 বছর গবেষণায় বাড়ি 13 জাতটি উদ্ভাবন করেছে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের 2টি আমের সংকরায়নে জাতটি উদ্ভাবন করেন গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর জমির উদ্দিন। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি আমিনুল ইসলাম তন্ময়ের সহায়তায় মফিউর রহমানের রিপোর্ট। দীর্ঘ 15 বছর গবেষণার পর সাফল্যের মুখ দেখল বাড়ি 13 জাতের নতুন আম। চাঁপাইনবাবগঞ্জের আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর জমির উদ্দিন এর উদ্ভাবক। আম্রপালি ও যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে সংগ্রহ করা রঙিন আম পালমারের শঙ্কর জাত বাড়ি 13। আম্রপালিকে মা ও পালমারকে বাবা ধরে শঙ্করায়ন করা হয়। আমটি লম্বাটে ও মাঝারি আকারের নাবি জাতের। এর গড় ওজন 220 গ্রাম। পাকা অবস্থায় আমটি রসালো, আঁশবিহীন ও মিষ্টি। ত্বকের রং মেরুন। মিষ্টতা 21%। নতুন এ জাতটির উদ্ভাবক জানালেন, আমটি অবমুক্ত করার অনুমোদন দিয়েছে জাতীয় বীজ বোর্ড। যেহেতু এবছরই রিলিজ হয়েছে, চারাটি আগামী বছর থেকে আমরা দিতে পারবো বলে আমরা আশা করছি। এবং এটা অন্য নাম থেকে এটা ব্যতিক্রম এই কারণে যে এটা হাইব্রিড এবং এটা একমাত্র রঙিন হাইব্রিড আম বাংলাদেশে। বাড়ি আমের তালিকায় দেশে এই প্রথম শঙ্করায়ন জাত হিসেবে রঙিন আম যুক্ত হলো। বাড়ি আম 13, যেটি বাংলাদেশের মধ্যে প্রথম রঙিন হাইব্রিড। আগামী বছর আমরা এটা ব্যাপকভাবে মাঠ পর্যায়ে সম্প্রসারণের আমাদের পরিকল্পনা রয়েছে। বাড়ি 13 আম মৌসুমের শেষ দিকে পাকে, তাই এই আম চাষে কৃষক লাভবান হবেন। আমি বাজারে আম থাকবে না, সেই সময় যদি আমরা এটা বাজারজাত করতে পারি, কৃষক যদি এটা বাজারজাত করতে পারে, তাহলে কৃষকরা লাভবান হবে। পরিপক্ক সংগ্রহিত আম সাধারণ তাপমাত্রায় 8 দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি বিরতি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। 22 দিন ইলিশ ধরা বন্ধ, জেলেদের সব রকমের সহযোগিতা অব্যাহত থাকবে বললেন মন্ত্রী। বিশ্বজুড়ে করোনায় প্রাণহানি 11 লাখের কাছাকাছি, আক্রান্ত 3,83 লাখের বেশি। আমন্ত্রণ আবারও সন্ধ্যা 7টার 21 সংবাদে। 22 দিন ইলিশ ধরায় নিষেধাজ্ঞা শুরু হয়েছে। দুপুরে চাঁদপুরের মেঘনা নদীতে মা ইলিশ রক্ষা কার্যক্রম পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ.ম. রেজাউল করিম। তিনি বলেছেন, সরকারের উদ্যোগে গত কয়েক বছরে ইলিশের উৎপাদন বেড়েছে। এ সময়ে জেলেদের সব রকমের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এদিকে নিষেধাজ্ঞার প্রথম থেকেই নিবন্ধিত জেলেরা খাদ্য সহায়তা পেলেও সংকটে পড়েছেন অনিবন্ধিতরা। প্রতিনিধির সহায়তায় মাসুম আলিসার রিপোর্ট। গেল কয়েক বছর প্রজনন মৌসুমে ইলিশ আহরণ নিষেধাজ্ঞা থাকায় উৎপাদন বেড়েছে। এবছর নিষেধাজ্ঞার প্রথম দিনে চাঁদপুরে যান মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী। জেলেদের সচেতন করতে বিভিন্ন কর্মসূচিতে যোগ দেন তিনি। মন্ত্রী জানান, মা ইলিশ রক্ষায় সরকারের পদক্ষেপের কারণেই প্রতি বছরই বাড়ছে মাছের উৎপাদন। এই জলসীমার ভিতরে বিদেশি কোনো জাহাজ
কোনো ট্রলার কাউকে আমরা অ্যালাউ করছি না। সেখানে আমাদের নৌবাহিনী, আমাদের কোস্টগার্ড, আমাদের নৌ পুলিশ সকলে মিলে কাজ করছে। নিষেধাজ্ঞা চলাকালে ইলিশ সমৃদ্ধ ৩৬ জেলার ১৫২টি উপজেলায় ৭,০০০ বর্গ কিলোমিটার এবং সাগরের জলসীমায় কাউকে মাছ আহরণ করতে দেয়া হবে না। এই ২২ দিন জেলে পরিবারগুলোকে সহায়তা করছে সরকার। বরগুনায় ৩৭,০০০ জেলেকে ২০ কেজি করে চাল দেয়া হচ্ছে। প্রতি জেলে পরিবার ২০ কেজি করে চাল পাবে। সিরাজগঞ্জে ১৫,০০০ জেলের মধ্যে মাত্র ৫,০০০ জেলে সহায়তা পাচ্ছে। এতে হতাশ জেলেরা। মা ইলিশ রক্ষায় সার্বক্ষণিক নজরদারি থাকবে বলে জানিয়েছে মৎস্য বিভাগ। মা ইলিশ যাতে যমুনা নদীতে নির্বিঘ্নে পোনা ছাড়তে পারে এটার ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হয়। মানে খিদায় না খাতায় গিয়ে তো আমরা জাল নিয়ে যাওয়ার নিয়ে মন্তব্য করি। চাল দিবেন আপনারা তো কবে দিব না দেবে এখন তো আমরা কি খাবো। খুলনায় ইলিশ রক্ষায় মাঠে নেমেছে কোস্টগার্ড। যে কোনো পাচার, যে কোনো পরিবহন আমরা সম্পূর্ণরূপে বন্ধ রাখার জন্য একত্র অভিযান পরিচালনা করব। রাজবাড়ীতে প্রথম দিন মা ইলিশ ধরার দায়ে এক জেলেকে জরিমানা করা হয়। সেই সাথে ১০ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে মাছ ধরার ট্রলার নামতে দেয়নি কোস্টগার্ড। বিশ্বের ৮৬% ইলিশের উৎপাদন বাংলাদেশে। উৎপাদন বাড়াতে প্রতি বছরই প্রজনন মৌসুমে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা আরোপ করে সরকার। মাসুমা লিসা, ২১ টেলিভিশন। শিশুকালেই হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ইউনিলিভার বাংলাদেশের ভার্চুয়াল আলোচনায় বক্তারা বলেন, ভাইরাস সংক্রমণ রোধে সরকার শুরু থেকে কার্যকর পদক্ষেপ নিয়েছে। ভ্যাকসিন কবে আসবে কিংবা কতদিনে করোনা নির্মূল হবে তা অনিশ্চিত, তাই রোধে সবাইকে ঘন ঘন হাত ধোয়ার পরামর্শ দেন তারা। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। বিশ্ববাজারে প্রতিযোগিতার সক্ষমতা বাড়াতে মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানগুলোকে আন্তর্জাতিক মানে উন্নীত হতে হবে। আন্তর্জাতিক মান দিবসের এক অনুষ্ঠানে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মোহাম্মদ হুমায়ুন বলেন, করোনা সংকটকে মোকাবেলা করে অর্থনীতিকে এগিয়ে নিতে রপ্তানি বাড়ানোর কোনো বিকল্প নেই। সেখানে পণ্যের মান নিয়ন্ত্রণ জরুরি। এজন্য বিএসটিআইকে আন্তর্জাতিক মানে পৌঁছাতে হবে। এ সময় ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা ও কৃষি খাতে প্রণোদনা প্যাকেজের অর্থ ব্যাংকগুলো সঠিকভাবে ছাড় না করায় ক্ষোভ প্রকাশ করেন এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যা ৭টার ২১ সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। ভুয়া পরোয়ানায় গ্রেপ্তার ঠেকাতে হাইকোর্টের ৭ নির্দেশনা, নির্দোষীরা রক্ষা পাবেন হয়রানি থেকে, বললেন অ্যাটর্নি জেনারেল। নূরের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা, তদন্তের দায়িত্ব পিবিআই এর। মৃত্যুদণ্ডের বিধান সরকারের কঠোর অবস্থানের প্রমাণ, বললেন ওবায়দুল কাদের। আপত্তিকর পোস্ট সরিয়ে ফেলার উদ্যোগ। এমপি নিক্সনের বিরুদ্ধে মামলা করবে ইসি, অন্য অপরাধ খতিয়ে দেখতে কমিটি। আলুর বাজার চড়া, মানা হচ্ছে না নির্ধারিত দর, ভোক্তা অধিকারের অভিযানে পালিয়ে গেল আড়তদাররা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত ৯টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।